স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি সিদ্দিকুর রহমান খান, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ্র। স্বাগত আপনাদের। আমরা শুরুতে দেখে নেব আমাদের শনিবারের প্রধান খবরগুলো। রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের পাশে একটি প্লাস্টিক কারখানায় আগুনে মারা গেছে 8 জন। আহত 4 জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিকাল 5:30টার দিকে বয়লার বিস্ফোরণে অ্যাপকো বাংলাদেশ লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্লাস্টিক যে ফ্যাক্টরিতে আমাদের গার্ড আছে, ওখানে আর কি আগুন, পুরোটা আগুন। তারপরে এদেরকে উদ্ধার করে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আমি হাসপাতালে আসি। ঝলসায় গেছে এবং বার্ন হয়ে গেছে। ইতিমধ্যে আমরা 8টা লাশ উদ্ধার করেছি এবং উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গিয়েছি। চিকিৎসকরা মৃত্যু সনদ দেওয়ার পরও জীবনের স্পন্দন মিলল নবজাতকের দেহে। কয়েকজন চিকিৎসকের দায়িত্বহীন কাণ্ডে এমন ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি স্বীকার করে ডিএমসির পরিচালক বলেছেন, দোষী চিকিৎসকদের শনাক্ত করে শাস্তির প্রক্রিয়া চলছে। পরে ওখানে আমি একটা বেঞ্চ আছে, ওখানে যখন শোয়ায় মুখের কাপড় খুলে ফেলছে, তখন থেকে বাচ্চা নড়তেছে আর হা করতেছে। তারা যে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেট এভাবে দেওয়া কোনো মতেই ঠিক হয়নি। এটা বিচার করার জন্য একটা প্রক্রিয়া আছে, আমরা প্রক্রিয়াতে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের টেলিফোন, ডিশ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় 17 ঘন্টা বিচ্ছিন্ন থাকার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সন্ধ্যায় গুলশান কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের 6 জনকে আটক করেছে পুলিশ। পদক্ষেপ যেটা গৃহীত হয়েছে এই সরকার কর্তৃক, এইটা নিকৃষ্টতম পদক্ষেপ। পৃথিবীতে কোথাও এই রকম এক ব্যক্তি যিনি তিনবার প্রধানমন্ত্রী একটা দেশের হন, তার প্রতি এই রকম আচরণ পৃথিবীতে কোথাও দেখা যাবে না। বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বিকেলে বিএনপির এই নেতাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব। শুক্রবার রাতে বাড়িধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সোমবার হরতালের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত না আসায় এখন উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। সময় মতো যদি না হয় তাহলে প্রিপারেশনটা টোটালি পুরোটাই খারাপ হয়ে যাবে। যে অবস্থা চলছে এর ভিতরে আমরা কিভাবে যাব এটা নিয়ে খুব চিন্তিত। পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় পরীক্ষা গ্রহণের ব্যাপারে 2 তারিখে কি সিদ্ধান্ত নেয়। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। বাংলা একাডেমির 60 বছর পূর্তিতে এবারের মেলায় যুক্ত হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। যোগ দিচ্ছে 12টি দেশের সাহিত্যিকরা। রবিবার বেলা 3টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলাকে আরো বড় আকারে, ভিন্ন আঙ্গিকে এবং নানা নতুনত্বে সমৃদ্ধ করার চেষ্টা আমরা যেমন করেছি। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম আমাদের পত্রিকার যে শিরোনামের খবরগুলি, সেগুলি আমরা একটু আজকে যে পত্রিকাগুলো হাতে পেয়েছি সেগুলি শিরোনামগুলি দেখে আসছি। দ্য ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছে, পাওয়ার ফোন ইন্টারনেট লিঙ্কস টু খালেদা অফিস কাট অফ, 2 more die as blockade violence continues। এছাড়া আছে ডিসিশন অন এসএসসি এক্সামস টুডে নাইট। মিরপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 10। আমরা যদিও এখন জানি 14 জনে ছাড়িয়ে গেছে এই নিহতের সংখ্যা। প্রতিবাদে কাতারিন ওদের নীরব চিৎকার, এখানে দগ্ধ মানুষদের কথা বলা হয়েছে। মানবকণ্ঠে বলা হচ্ছে, 18 ঘন্টা পর সচল খালেদার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ। ভোরের কাগজে বলা হয়েছে, মিরপুরে কারখানায় আগুনে নিহত 10। ভাষার মাস শুরু হলো, সেটি তারা লিড করেছে। এছাড়া অবরোধ হরতাল বন্ধের দাবিতে পথে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। এসএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা রয়ে গেছে। মানব জমিনে খালেদা বিচ্ছিন্ন, কার্যালয় ছাড়বেন না, এটা বলা হয়েছে। দেশে মার্শাল ডেমোক্রেসি চালু করেছে সরকার, এটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ, স্তম্ভিত খালেদা জিয়া, আলোকিত বাংলাদেশ বলেছে তারা মিরপুরে মার্কেটে আগুনের খবরটিও দিয়েছে। এছাড়া আমাদের সময় বলা হয়েছে, মিরপুরে অগ্নিকাণ্ড খবরটি, আরও কঠোর অবস্থানে সরকার, পুলিশ, র্যাব, বিজিবি অভিযান জোরদার, বেড়েছে গোয়েন্দা নজরদারি। ভোরের পাতায় বলা হয়েছে, ঢাকার কারখানা আগুন, নিহত 10, ক্ষমতার বলি পরীক্ষার্থীরা। এই ছিল মোটামুটি আমরা দেখলাম যে আমাদের আজকে পত্রিকার শিরোনামে ঘুরে ফিরে আসলে সেই খালেদা জিয়ার কার্যালয় এবং এসএসসি পরীক্ষার কথাটি সব থেকে বেশি আমরা দেখলাম, বেশি যেহেতু আগামীকাল এসএসসি পরীক্ষা। আমরা আসলে প্রথমে যেহেতু আমাদের সাথে আমরা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রককে পেয়েছি, আমি
প্রথমে আপনার কাছে যেতে চাচ্ছি জনাব শ্রীকান্ত। এখানে বলা হয়েছে যে সোমবার আমরা যে হরতাল এবং অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হবে কিনা শিক্ষামন্ত্রী বলেছেন আজকে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। আপনাদের তো সব ধরনের প্রস্তুতি শেষ অনেক আগে, এখন এই যে উদ্বিগ্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে এই অবস্থা আসলে আপনাদের অবস্থান কিংবা আপনাদের জায়গা থেকে আপনি আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যেটা 2015 সনের এসএসসি এবং সমমান পরীক্ষা একটা বৃহৎ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখে, যেটা চলবে মার্চের 10 তারিখ পর্যন্ত। তো আমাদের টানা এক মাসেরও বেশি সময় 3116টা কেন্দ্রে আমরা ইতোমধ্যেই পরীক্ষার যত সরঞ্জাম রয়েছে উত্তরপত্র থেকে শুরু করে আমাদের প্রশ্নপত্র সব কিন্তু ইতোমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ বাংলাদেশ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে বোর্ডগুলো সর্বোচ্চ সতর্কতা নিয়ে আমরা পরীক্ষার জন্য 100% প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমাদের বিশ্বাস যে আগামী 2 তারিখ সোমবার থেকে আমাদের প্রায় 15 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছে। এই যে টানা অবরোধ চলছিল অনেক দিন থেকে, তো কর্মসূচি শুরু হয়েছে প্রায় 1 মাস হয়ে গেল। এই অবস্থায় কি আপনাদের, যেহেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, কিন্তু আপনাদের কোনো অবস্থান, নীতিগত অবস্থান কিংবা পরামর্শ ছিল কিনা আগে, যেহেতু একেবারে শেষ মুহূর্তে অভিভাবকরা অপেক্ষা করছেন, শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, এই টানাপোড়েনের মধ্যে আসলে তাদের যে উদ্বিগ্নতা, এই জায়গাটা থেকে আসলে আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যেত না শেষ মুহূর্তে সিদ্ধান্ত না নিয়ে? আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যেটা, যে পরীক্ষার্থীর হাতে যে রুটিনটা রয়েছে, সেই রুটিনে যে পরীক্ষা রয়েছে যে তারিখে, অর্থাৎ 2 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা, এটাকে সামনে রেখেই তাকে 100% প্রস্তুতি নিয়ে রাখতে হবে। পরিবর্তিত পরিস্থিতি যদি নতুন কিছু বলে তখন সেভাবে সে সিদ্ধান্ত নিতে পারে। তার আগ পর্যন্ত তাকে রুটিন অনুযায়ী 100% প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আমাদের বিশ্বাস হচ্ছে এই কারণে যে আমরা বিগত সময়ে আমরা দেখেছি যে ইংলিশ মিডিয়াম ও লেভেল এ লেভেলকে কিন্তু হরতাল আওতামুক্ত রাখা হয়েছিল। এই জন্য বারবারই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আহ্বান জানাচ্ছেন যে পরীক্ষা, যেখানে আমাদের 15 লক্ষ শিক্ষার্থী, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জড়িয়ে আছে, তাদের শিক্ষা জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা তারা বসতে যাচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখে। সেই জন্য উনি বারবারই আহ্বান জানাচ্ছেন যে এই তারিখগুলোতে মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী থাকে। সব পরীক্ষাই গুরুত্বপূর্ণ, তাহলে বিশেষ করে যেখানে এত বড় সংখ্যায় পরীক্ষার্থী জড়িত যে পরীক্ষাটা, এই জন্য শিক্ষামন্ত্রী বারবারই আহ্বান জানাচ্ছেন যে এই পরীক্ষার দিনগুলোতে অন্তত হরতাল অবরোধ বন্ধ রাখা হোক বা উদ্যোগ হোক, অথবা এটাকে আওতামুক্ত রাখা হোক। এবং আমরাও বিশ্বাস করি যে পরীক্ষার্থী তার শিক্ষা জীবনের এত বড় গুরুত্বপূর্ণ পরীক্ষায় নিঃশঙ্ক চিত্তে, ভয় মুক্ত চিত্তে সে পরীক্ষায় বসতে পারবে। কারণ আমরা জানি বাংলাদেশের এই পরীক্ষা মানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ থেকে আমার উৎসবটাতে ভাটা পড়েছে, প্রশ্নপত্রের ফাঁস সহ বিভিন্ন বিষয়ের মধ্যে যোগ হয়েছে গত কয়েক বছর ধরে আমরা দেখছি নতুন একটি কালচার। এই বিষয়ে আপনার কাছে আসবো, এবং যেহেতু বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এম এ আজিজ ভাই, আপনার কাছেও আমি আসলে জানতে চাইবো, আপনার কাছে আমি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আসবো। এম এ আজিজ ভাই, আপনার কাছে আমি ছোট্ট করে জানতে চাইবো একটি পয়েন্ট। আপনি আজকে গতকাল রাতে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, শনিবার, আপনারা সাংবাদিক প্রতিনিধি দল, আপনারা কি এই বিষয়ে কোনো তার সাথে কথা হয়েছে কিনা, যে এই যে হরতালের যে ঘোষণাটি দেওয়া আছে 72 ঘন্টা হরতাল কিংবা 20 দলের যে কর্মসূচি, সেখান থেকে কি পরীক্ষার কথা চিন্তা করে সরে আসার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি। কারণ এমনি ধরেন অফিসে ইলেকট্রিসিটি, টেলিফোন, ইন্টারনেট লাইন কেটে দিয়েছে, এই জন্য আমরা ওনার সাথে সৌজন্যতা সাক্ষাৎ করতে গেছি। এবং সেখানে যে কথাটা বলছিল, আমরা একটা স্টেজে বলেছি যে অবরোধটা চলবে কিনা, তিনি কিছু না বলেও আমার কাছে মনে হয়েছে যে তিনি হাস্যসূচক মনোভাব ব্যক্ত করেছেন, অবরোধ চলছেন আর কি। তো এই পরীক্ষার ব্যাপারে এটা অবরোধ আপনার তুলে নেওয়া হবে কিনা এই ব্যাপারে কোনো স্পেসিফিক আলোচনা না, আমাদের সাথে এই প্রসঙ্গে তেমন কোনো আলাপ হয়নি। সিদ্দিক ভাই, দুজনেই ওনারা বলছিলেন অবস্থানের কথা। এই অবস্থায় আসলে শিক্ষামন্ত্রী বলেছেন যে পরীক্ষা যদি হরতাল হয় তাহলে পরীক্ষা হবে না। আপনি তো লম্বা সময় ধরে এই বিটে আছেন, আপনার কাছে আমরা ফিরবো। একটু আছে 1 ফেব্রুয়ারি শুরু হয়ে যান ভাষা দিবস, শহীদ মিনারে কিছু কর্মসূচি চলছে, আমরা একটু সেই কর্মসূচি দেখে এসে আপনার কাছে ফিরবো।
আজ 1 ফেব্রুয়ারি ভাষার মাসের শুরু। এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ গ্রহণ করছে যুবলীগের নেতাকর্মীরা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, আসলে কি ধরনের কর্মসূচি সেখানে দেখছেন এবং কখন শুরু হয়েছে? এটি ঠিক শুরু হয়েছে প্রথম প্রহরে, মানে রাত 12টার সময়। এখানে এইমাত্র শেষ হলো যে যুবলীগের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, ভাষার মাসে যে শপথ অনুষ্ঠান সেটি শেষ হলো এবং শপথ পড়ালেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। উনি এখানে শপথ পাঠ করান। এইমাত্র আমরা দেখছি যে সেখানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে এবং এই শপথ গ্রহণের যে মূল যে তাদের যে শপথ, তারা বলছেন তাদের ভাষায় যে বিএনপি জামায়াত যে অবরোধ এবং হরতাল এবং আন্দোলনের নামে যে নাশকতা করছে এবং তারা বলছেন যে এটি একটি অপরাজনীতি, সেই অপরাজনীতির বিরুদ্ধে তারা শপথ গ্রহণ করছেন যে তাদের সেই রাজনীতিকে রুখতে এবং মানুষকে যে রাজনীতির প্রতি যে বীতশ্রদ্ধ এবং বিতৃষ্ণিত করে তোলার যে তারা বলছেন যে বিএনপি জামাত অপচেষ্টা চালাচ্ছে, সেই জায়গা থেকে বের হয়ে মানুষকে সঠিক সুস্থ রাজনীতির দিকে আসার ব্যাপারে তারা নিয়ে আসার ব্যাপারে তারা রাজনীতি এবং তাদের যে কর্মসূচি পালন করে যাবেন বলে তারা শপথ গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কেন্দ্রীয় কমিটির নেতারা, যেখানে তাদের চেয়ারম্যান রয়েছেন ওমর ফারুক চৌধুরী, উনি এখানে ফুল দেবেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে এই দিবসটিকে পালন। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সবাই মোমবাতি জ্বালিয়ে এখানে যে এই দিবসটিকে এবং এই দিনটিকে তারা উদযাপন করছেন। আর আমি কথা হয়েছে কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে, তারা বলছে যে প্রতি বছরই তারা এটি পালন করে থাকেন এই শপথ অনুষ্ঠানটি। এবার শপথ অনুষ্ঠানে মূলতই যেটি আছে যে বিএনপি এবং জামায়াতের যে রাজনীতি এবং তারা বলছেন যে তারা যে নাশকতা করছেন, তাদের ভাষায় তারা বলছেন সেই নাশকতার বিরুদ্ধে তাদের এই শপথ। আজ এবারের এই শপথ হলো তাদের সেই নাশকতার বিরুদ্ধে এবারে তাদের এই শপথ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খালিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, মাত্র 40 সেকেন্ডের একটা বিরতির পরে আবারও ফিরছি।